আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা মহাকর্ষ ও অভিকর্ষের দ্বিতীয় পার্ট নিয়ে আসছি। আমাদের এই পার্টের মধ্যে আমরা চেষ্টা করব এই অধ্যায়টাকে শেষ করার জন্য। আমরা চেষ্টা করছি যে মহাকর্ষ অভিকর্ষর প্রত্যেকটা টপিকগুলো আমরা ডিসকাস করার জন্য, এবং আমরা চেষ্টা করতেছি ডিপলি মানে অ্যানালাইসিস করার। আসলে এর বাইরে কি ভাইয়া পড়াশোনা নেই? অবশ্যই আছে। আমাদের মেইন বই ভিত্তিক বইটা পড়লে দেখবেন আপনার পুরোপুরি মহাকর্ষ অভিকর্ষ একদম পানি হয়ে যাচ্ছে। তা আমরা আমাদের সেই ধারাবাহিকতায় আমরা নেক্সট উপগ্রহ পার্টটা পড়বো। অ্যাকচুয়ালি আমরা যখন প্রথম ক্লাস নিয়েছিলাম আমরা বলছিলাম, ভালো করে মেনশনও করছিলাম যে আসলে এই অধ্যায়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট অভিকর্ষ স্তরণ রিলেটেড, অর্থাৎ জি এর তারতম্য, আর দ্বিতীয়ত উপগ্রহ। উপগ্রহ থেকে কিন্তু দেখা যায় যে প্রায় 100% এর মতো কোশ্চেন আসে। তো আমরা এই পার্টটা ভালো করে পড়বো। আসলে উপগ্রহের মধ্যে তুমি দেখবা যে তিনটা পার্ট আমাদের পড়তে হয়। একটা বেগ পড়তে হয়, একটা পর্যায়কাল পড়তে হয়, একটা উচ্চতা পড়তে হয়। যেমন তোমাকে নর্মালি বলতে পারে যে একটা তোমার উপগ্রহ নর্মালি কত কিলোমিটার উচ্চতায় রাখতে হয়। সো এরকম কিছু কোশ্চেন আসে, এই জন্য আমাদের কিন্তু পড়ে নিতে হবে। ঠিক আছে, ওকে, ডান। দেন আমরা আসি, তাহলে প্রথমে আসি আমরা বেগ নিয়ে পড়বো। আসলে আমরা প্রথমে বেগ নিয়ে পড়বো, বেগ বা ভেলোসিটি। আচ্ছা, বেগ নিয়ে যেহেতু আমরা পড়বো তাহলে আমাদের যে জায়গাটা দেখতে হবে, এখানে দেখো আমরা দুইটা টার্ম লিখছি, একটা অধিক উচ্চতায় আর একটা কম উচ্চতায়। আসলে অধিক উচ্চতা আর কম উচ্চতার ব্যাপারটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। যেমন আমরা যদি অধিক উচ্চতার কথায় আসি, যে অধিক উচ্চতায় বেগ কি হবে, তা দেখো আমাদের এখানে এই যে আর প্লাস এইচ, দেখো অর্থাৎ যখন তোমার এইচটা থাকবে, একটা উচ্চতা বলতে কি অবশ্যই উপগ্রহ উপরে থাকে, রাইট, ভূমি থেকে অনেক উপরে থাকে। তো এই আর এর সাথে প্লাস এইচ যুক্ত হচ্ছে। আমরা জানি আর প্লাস এইচটা ভূকেন্দ্র থেকে উচ্চতা, আর এইচ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। আমরা গত ক্লাসে কথা বলছি। তো এটা আর প্লাস এইচ সেই জায়গায়। তো এখন দেখো এইখান থেকে কেমনে আসলো এই যে জিএম বাই আর স্কয়ার। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, দেখো আমাদের সূত্রটা বলছি আমরা রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ, এটা কথা বলছি। এখন কথা জি সমান আমরা জানি কি বলতো, জিএম বাই আর স্কয়ার। তাহলে বলো তো যে জিএম সমান কি জি আর স্কয়ার লেখা যাবে না? যাবে কিনা? তাহলে জিএম যেখানে লিখবো সেখানে জি আর স্কয়ার লিখতে পারবো। এই কারণে আমরা কি করি যে এখানে জি আর স্কয়ার লিখতেছি। ঠিক আছে, আর প্লাস এইচ এইটা বলা হচ্ছে। আচ্ছা দেখো, এইটা সুন্দরভাবে আমরা কিন্তু অকুপাই করতে পারবো বা মান বসাইতে পারবো। আচ্ছা, তুমি দেখো কম উচ্চতা যখন বলা হচ্ছে, যে কম উচ্চতায় কিন্তু আসলে এইচটা ধরাই হয় না। অর্থাৎ খুবই যখন কম উচ্চতা হবে তখন কি করা হয়, শুধু আর ব্যবহার করা হয়। দেখো এখানে আর প্লাস এইচ, এখানে শুধু আর, অর্থাৎ তোমার ভূকেন্দ্রর ব্যাসার্ধটাই নেওয়া হচ্ছে জিএম বাই আর। এখানে দেখো এই যে জিএম এর জায়গায় জি স্কয়ার করে, আমরা জানি একটু আগে দেখলাম যে জিএম এর বদল জি আর স্কয়ার লেখা যায়। সে জি আর স্কয়ার, তাহলে জি আর, একটা উপরে দুইটা আর স্কয়ার মানে আমরা জানি দুইটা আর নিচে একটা আর, তাহলে কাটলে হবে রুট ওভার জি আর। এটা মাথায় রাখতে হবে, এটা কম উচ্চতার ক্ষেত্রে, রাইট? এটা মাথায় রাখবা ভালো করে। আচ্ছা দেখো, একটা প্রবলেম নিয়ে আসছি আমরা এখানে। খুব সুন্দর প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন। তার কথা বলছে কি, একটু ভালো করে প্রশ্নটা আমরা অ্যানালাইসিস করবো যে আসলে আমি পড়লাম কিন্তু অ্যাপ্লাই করবো কেমনে। আমরা এটা খুব সুন্দরভাবে চেষ্টা করছি বলার, যে ভূপৃষ্ঠ থেকে অল্প উচ্চতায় একটি নভোযান, তাহলে ভূপৃষ্ঠ থেকে অল্প উচ্চতায়, উচ্চতা অল্প, একটি নভোযান কত দ্রুতিতে, এই যে দ্রুতি কথাটা বুঝতে হবে, মনে রাখবা দ্রুতি যাহা বেগ তাহা, বুঝছো? তাই এটা ভি এর কথা বলছে, চললে যাত্রীরা ওজনহীনতা অনুভব করবে। তাহলে এখানে একটা ব্যাপার আগে বলে দেই, যেহেতু এই কথাটা টার্মটা আসছে, মনে রাখবা ওজনহীনতা বললে মানে ওজনহীনতা বললে তোমার ভি সমান হবে 7.92 কিলোমিটার পার সেকেন্ড। বুঝছো, এটা একদম ফিক্সড মান, এটা আসলে একটা ফিক্সড মান। হ্যাঁ, এখন তুমি বলবা যে ভাই এটা বের হয়েছে কেমনে, তোমাকে আমি দেখাই দিচ্ছি, অবশ্যই দেখাই দিব। যে ওজনহীনতা বললে যখন দেখবা এরকম অঙ্ক বলবে যে ওজনহীনতা কত, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এটা চট্টগ্রামে আসছিল, রাজশাহীতে আসছিল, বেশ কয়েকটা ইউনিভার্সিটি রিপিটেটিভ হয়েছে। কিন্তু দেখবা, আচ্ছা তুমি আমাকে বলো তো এখানে কোনো মান আছে যেটা তুমি চেঞ্জ করতে পারবা, বা কোশ্চেন চেঞ্জ হওয়ার কোনো সুযোগ আছে? দেখো তো কি কোশ্চেন চেঞ্জ হওয়ার সুযোগ আছে? কোনো কোশ্চেন চেঞ্জ হওয়ার সুযোগ নেই। তা এখানে যখন তুমি ওজনহীনতার টার্মটা দেখবা, যে কত দ্রুতিতে গেলে ওজনহীনতা মানে মনে করবে, তা তখন তুমি মনে রাখবা যে 7.92 কিলোমিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 7.92 কিলোমিটার যদি যায় তাহলে তোমার কি হবে, ওজনহীনতা মনে করবে, রাইট? আচ্ছা, এখন আমরা সূত্র দিয়ে ভাই কিভাবে তাহলে কাজ করবো, সূত্রটা দেখাই দিই। মনে রাখবা আমাদের কি বলছে, অল্প উচ্চতায় বলছে, তাহলে হবে রুট ওভার জি আর। এটা মান বসায় দেখো, তাহলে হয়ে যাবে, একদম সুন্দরভাবে হয়ে যাবে। তুমি এভাবে কিভাবে মান বসাবা, অবশ্যই দেখো তোমাকে বলছে ভূপৃষ্ঠ থেকে, তাহলে জি এর মান 9.8, আর এর মানটা 6.4 ইন্টু 10⁶, মানে মিটার পার সেকেন্ড করে নিবা। মানে এটা যেহেতু কিলোমিটার, আমরা জানি 6400 কিলোমিটার, 6400 কিলোমিটারটাকে আমি মিটারে কনভার্ট করছি। তো মিটারে কনভার্ট করে তারপর মিটার পার সেকেন্ড যদি তুমি অ্যাড করে দাও, তাহলে তোমার রুট ওভার করার পর
তোমার মানটা কিন্তু মিটার পার সেকেন্ডে আসবে, যে মানটা আসবে মিটার পার সেকেন্ড আসবে। দেন এই মানটাকে কনভার্ট করে কি করবা জানো, এই মানটা যে আসবে তাকে হচ্ছে কনভার্ট করবা কেমনে, 1000 গুণ মারবা, 1000 গুণ মারলে তোমার কিলোমিটার পার সেকেন্ড চলে আসবে, বুঝছো? 1000 গুণ করলে মানে 1000 গুণ করলেই কিলোমিটার পার সেকেন্ড চলে আসবে। তাহলে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে কেমনে কি করতে হবে না করতে হবে, তাহলে বুঝতে পারবো। দেখো আমি তোমাকে শর্টকাটও দেখাই দিচ্ছি, কারণ এই কোশ্চেনটা দেখো মুখস্থ একটা কোশ্চেন, তো মুখস্থ যে কোশ্চেনটা আমি খুব দ্রুত পারবো কেন, আমি তাহলে শিখে নিব না, আমি কেন 2-3 জনের থেকে আগায় থাকবো না, মেন্টালিটিটা সেট আপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো নেক্সট কোশ্চেনটা হচ্ছে 3বার, দেখো বলছে 3বার আসে 2 আর উচ্চতায়, তাহলে উচ্চতা কত বলো তো, 2 আর উচ্চতা, এটি কৃত্রিম উপগ্রহের বেগ কত, তা আমাকে বেগ বের করতে বলছে। আচ্ছা তাহলে তুমি বলো তো 2 আর উচ্চতা এটা কি কম উচ্চতা না অধিক উচ্চতা, আর মানে তো এটা বড় জিনিস। আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে সূত্রটা হবে তাহলে হচ্ছে রুট ওভার আর, আমরা যেটা ইউজ করলাম gm বাই আর প্লাস এইচ, আর একটু আগে মনে হয় ইউজ করছি হচ্ছে কি বলতো জি আর স্কোয়ার, রাইট? কারণ জিএম এর জায়গায় জি আর স্কোয়ার আর প্লাস এইচ, কারণ এইচ এর জায়গায় দেখো এখানে বলছে 2 আর উচ্চতা, এইটাকে বলা হয় এইচ। হ্যাঁ আমি ক্লিয়ার করে দিছিলাম, আরেকবার ক্লিয়ার করি, ব্যাপারটা মাথা রাখবা। তা হচ্ছে যদি আর প্লাস এইচ বলে, এটা হচ্ছে ভূকেন্দ্র থেকে উচ্চতা, কেন্দ্র থেকে উচ্চতা। আমি অলরেডি হচ্ছে আমরা এটা তোমার অভিকর্ষ স্তরণে পড়াই দিছি। এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। প্রশ্ন টার্মগুলো বুঝতে হবে। তাহলে এখানে ধর টোয়াইস আর উচ্চতায় বলছে, টোয়াইস আর উচ্চতা বললে যখন কোনো কিছু ক্লিয়ার থাকবে না তখন বুঝবা যে সেটা অবশ্যই হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে মান। তাহলে দেখো এইচ এর জায়গায় তাহলে আমরা কি লিখবো, টোয়াইস আর লিখবো। তাহলে দেখো আমাদের এখানে কি হচ্ছে, এখানে হইলো কি জি আর স্কয়ার হচ্ছে, আর এখানে হচ্ছে 3r। তাহলে দেখো আমরা কাটাকাটি যদি করি তাহলে আর থাকতেছে, অর্থাৎ এখানে থাকতেছে রুট ওভার জি আর ডিভাইডেড বাই 3। মান লাগে না, বুঝতে পারছো? অপশনে দেখবা যে এরকম একটা অপশন চলে আসে, তাহলে আমি এই অপশনটা বসাই দিব। আর মান থাকলে করতে পারবা, জি এর মান আর এর মান ওই যে বললাম আমরা হচ্ছে সুন্দরভাবে করতে পারবো, তবে এরকমই থাকার কথা। আচ্ছা দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের কি, আমরা দেখো বেগ শেষ করে ফেলছি, যতটুকু বেগ পড়াইছি সূত্র, তবে আসলে সূত্রটা জানা থাকলেই মোটামুটি হয়ে যাবে। এখন এসে পর্যায়কালের কথা বলছে, পর্যায়কালটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই পর্যায়কাল রিলেটেড অনেকগুলো কোশ্চেন তুমি হচ্ছে দেখবা সামনে। তাই এখানে হচ্ছে আমাদের যেহেতু পর্যায়কাল আছে, তা পর্যায়কালে দেখো সূত্রটাকে বলা হয়েছে টোয়াইস বাই আর প্লাস এইচ ইন্টু রুট ওভার আর প্লাস এইচ ডিভাইডেড বাই জিএম। আসলে এই অধ্যায়ের এই সেকশনটার প্রশ্নগুলো তেমন একটা যে প্যাঁচায় দেয় এমনটা না, প্যাঁচার দেওয়ার মানে দেয় না, জাস্ট তোমাকে ক্যালকুলেশন করা শিখতে হবে। ক্যালকুলেটর অনেকে মান বসাইতে পারে না, যেহেতু অনেক বড় সূত্র, অনেক বড় বড় মান থাকে, যেমন কিলোমিটার, অনেকে যদি কিলোমিটার রেখে দাও তাহলে উত্তর আসবে না। আবার অনেকে যদি মিটার পার সেকেন্ড করতে না পারো, ক্যালকুলেটর মান বসাতে না পারো, সঠিকভাবে গুণ করতে না পারো, রুট করতে না পারো, তখন আবার ঝামেলা হবে। এই জন্য ভাইয়া এই জায়গাগুলো শিখতে হবে, এই অধ্যায়ে এটাই চ্যালেঞ্জিং, আর কোনো ব্যাপার চ্যালেঞ্জিং না। এখন দেখো টোয়াইস বাই আর প্লাস এইচ রুট ওভার হচ্ছে আর প্লাস এইচ গুণ জিএম, এটাকে আবার সুন্দরভাবে এভাবে লেখা যায়। দেখো জাস্ট রুট ওভার দিলাম, একদম সেন্ট্রাল রুট, টোয়াইস পাই আছে তাহলে হবে কি বলবো 4 পাই স্কোয়ার হবে, তারপর হচ্ছে আর প্লাস এইচ এর যে ব্যাপারটা দেখো এইটা কি আছে বলতো 1, আমি তোমাকে বোঝাই দিই যে আর প্লাস এইচ আছে, আর একটা হচ্ছে রুট ওভার আর প্লাস এইচ আছে, মানে এইটা। হ্যাঁ তাহলে বলো আর প্লাস এইচ এর উপর পাওয়ার হচ্ছে কত 1, আর এটা হচ্ছে আর প্লাস এইচ এর উপর পাওয়ার কত বলতো হাফ। তা আমরা জানি যখন ভিত্তি সেম হয় তখন কি হয়, পাওয়ার গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তো 1 প্লাস হাফ হলে 3/2 হয়, তাই না? তাহলে এটা আমরা লিখতে পারি আর প্লাস এইচ 3/2। 3/2 মানে কি হচ্ছে যে কিউব করে রুট হবে, অর্থাৎ এইরকম। হ্যাঁ আর এখানে হচ্ছে তোমার কথা হচ্ছে জিএম তো অলরেডি ছিল, জিএম থাকবে। আসলে তুমি এইটা এভাবে পড়তে পারো, দেখো এখন তোমার কোনটা পড়ার শখ আছে, এটাও পড়তে পারো, আবার তুমি চাইলে এটাও পড়তে পারো, ঠিক আছে? ভালো করে দেখো যেটা তোমার জন্য ইজি হবে, আমার মনে হয় সেটা তোমাকে পড়া উচিত। তুমি দেখো এটা থেকে আমি প্রেফার করি এইটা, কারণ দেখো এটা একটু কোয়াইট ইজি এটা থেকে, কারণ এখানে একবার সিম্পল আছে একবার রুট আছে, তা তুমি একবারই করে নাও না বাপ, তুমি একবারই এগুলো কাজ করার পর রুট করে দিবা, শেষ। আমার কাছে এটা প্রেফারেবল। আচ্ছা এবার আসি, দেখো ভাইয়া এখানে একটা কি করেছে, ভি এর সাথে সম্পর্ক রাখা হয়েছে, আমি একটু আরেকবার সূত্রটা লিখতে চাই। টি সমান হচ্ছে টোয়াইস পাই আর প্লাস এইচ ডিভাইড বাই ভি। এটা কেন হইলো এর কারণটা একটু দেখাই দেই, ক্লিয়ার থাকতে হবে। প্রথম কথা হচ্ছে ভি এর সূত্র ছিল হচ্ছে রুট ওভার জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ, আর এখানে আমরা দেখলাম টি এর সূত্র দেখলাম টোয়াইস পাই আর প্লাস এইচ রুট ওভার আর প্লাস এইচ ডিভাইডেড বাই হচ্ছে জি এম। তা তুমি দেখো আমরা যদি এইটাকে একটু কাজ করি যে 1/v করি, তাহলে দেখো তো এখানে এরকম লেখা যাবে না, আর প্লাস এইচ বাই হচ্ছে জিএম লেখা যাবে। তো দেখো তো এটার মতো দেখতে না, এই জন্য আমরা কি করছি জানো, টোয়াইস পাই, তেমন কোনো কিছু কাজ করা হয়নি, জাস্ট এই জায়গাটা থেকে 1/v লিখছি, দ্যাট মিনস টোয়াইস পাই
আর প্লাস এইচ ডিভাইডেড বাই হচ্ছে ভি। এটা হচ্ছে টি এর সেই সূত্র, বিখ্যাত সূত্র। ঠিক আছে, আমরা জাস্ট ইউজ করাটা শিখতে হবে। যদি ইউজ করতে পারো ইনশাল্লাহ দেখবা অনেক ভালো করবা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে ভি। এবার আসো ভূস্থির উপগ্রহ। অনেক সুন্দর একটা কথা, দেখবা কোশ্চেনে বলবে যে ভূস্থির উপগ্রহে পরিণত হবে কিনা। তো ভূস্থির উপগ্রহ মানে মনে রাখবা যার পর্যায়কাল হচ্ছে 24 আওয়ার, 24 ঘন্টা। 24 ঘন্টা। তাহলে যে উপগ্রহের পর্যায়কাল হবে 24 ঘন্টা তাকে বলা হবে ভূস্থির উপগ্রহ। তোমাকে বলবে উপগ্রহের একটা মনে করো যে কৃত্রিম উপগ্রহের কথা বলবে, ব্যাসার্ধ দিবে, যা যা তথ্য দেওয়ার দিবে। কোশ্চেন করবে যে উদ্দীপকের উপগ্রহটি কৃত্রিম মানে ভূস্থির উপগ্রহ কিনা, তাহলে তুমি কি করবা, আসলে তার টি বের করবা। টি বের করে দেখবা 24 আওয়ার হচ্ছে কিনা। যদি হয় তাহলে সেটা ভূস্থির উপগ্রহ, না হলে হবে না। তাহলে দেখো, আর একটা কথা হচ্ছে এর কক্ষপথকে মানে ভূস্থির উপগ্রহের কক্ষপথকে বলা হয় পার্কিং কক্ষপথ। এটা ক নম্বরে আসে? দুটাই ক নম্বরে আসে। তাহলে তোমাকে বলি, প্রথমত হচ্ছে কি ভূস্থির উপগ্রহ কাকে বলে? যে উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা তাকে ভূস্থির উপগ্রহ বলে। আর পার্কিং কক্ষপথ কাকে বলে বলবো? যে ভূস্থির উপগ্রহের কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলা হয়। ঠিক আছে, আর একটু আগে যে দেখলাম, দেখো এই যে এটা হচ্ছে টি এর সাথে বেগটা হচ্ছে কি বলতো, ব্যাসানুপাতিক। একটু আগে সূত্রটা দেখলেই বুঝতে পারবা। দেখো টি আর ভি, দেখো অবস্থান দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে লাস্ট ওয়ান আমাদের উচ্চতা। এই উচ্চতাটা দেখো আহামরি কোথা থেকে আসে নাই। যদি মনে না থাকে আমি তোমাকে বলি যে তুমি যে টি এর সূত্র পড়ছো ওখান থেকেও বের করতে পারো। এটা একটাই সূত্র পড়ানো হয়। তুমি দেখো আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি যে কিভাবে আমরা বের করলাম। এটা তুমি চাইলে বের করা শিখে নিতে পারো, কারণ পরীক্ষার রুমে অনেকে হইতে পারে যে সূত্রটা নাও মনে থাকতে পারে। দেখো সূত্রটা যদি ইজি হচ্ছে জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, উপরে হচ্ছে 1/3 মাইনাস আর। মানে দেখাই, জিএম টি স্কোয়ার 4 পাই স্কোয়ার 1/3 মাইনাস আর, মুখস্থ লেখাইলাম। আচ্ছা, এবার আসি যে এটা সূত্র আসছে কেমন করে, আমরা একটু দেখব। দেখো তোমার টি এর সূত্রটা কি ছিল বলতো? টোয়াইস পাই ছিল আর প্লাস এইচ ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এইচ বাই হচ্ছে জিএম। হ্যাঁ, যেটাকে আমরা খুব সুন্দরভাবে একটু আগে দেখলাম যে 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ কিউব বাই হচ্ছে জিএম। এটা লিখছিলাম কিনা? এখন কথা হচ্ছে যে এই সূত্রটা দেখো, তুমি স্কোয়ার উভয় পাশে স্কোয়ার করে দাও, তাহলে টি স্কোয়ার সমান লেখা যাচ্ছে 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ কিউব বাই জিএম। দেখা যাচ্ছে কিনা? তাহলে জিএম দেখো, এইচ কিন্তু আমার এইখানে আছে, তাহলে তুমি করো, তাহলে জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার আসতেছে কিনা, আর প্লাস এইচ কিউব। এখন তুমি দেখো এই কিউবটাকে তোমাকে সরাইতে হবে। যদি তুমি কিউবটাকে সরাইতে যাও তাহলে কি হবে বলো তো? কিউব যদি আমি সরাইতে যাই তাহলে আমাদের হবে আর প্লাস এইচ কিউব, এদিকে গেলে 1/3 হয়ে যায়। তাহলে জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার পাওয়ার হবে 1/3, আর এইচ এর সূত্র তখন হয়ে যাচ্ছে জিএম টি স্কোয়ার 4 পাই স্কোয়ার পাওয়ার হচ্ছে 1/3 মাইনাস হচ্ছে আর। এটা হচ্ছে আমাদের সূত্রটা হয়ে যাচ্ছে। দেখো একটু ভালো করে পড়লে, একটু খাতায় করবা, দেখবা যে হয়ে যাবে, প্যারা হবে না, বুঝছো? আর একটা কথা বলি, একটা ইম্পর্টেন্ট কথা লাইন বলি এখানে, হ্যাঁ, যেটা বলা হয়নি। দেখো মনে রাখবা উচ্চতার যে কথা আসতেছে, উচ্চতার ম্যাথ যে আমরা পড়তেছি, মনে রাখবা যে আমাদের যে তোমার ভূস্থির বা স্থির কক্ষপথের যে কথা বলতেছি, স্থির উপগ্রহ মনে রাখবা, স্থির উপগ্রহের উচ্চতা প্রায় হচ্ছে 36,000 কিলোমিটার, প্রায় 36,000 কিলোমিটার, শতক হাজার উচ্চতা। হ্যাঁ ঠিক আছে। তাহলে স্থির উপগ্রহের মানে তোমাকে বলবে যে উপগ্রহ হওয়ার জন্য, মানে স্থির উপগ্রহ হওয়ার জন্য হচ্ছে তোমার কত কিলোমিটার, মানে কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, তখন কিন্তু এইচ এর মানটা তোমাকে 36,000 কিলোমিটার নিতে হবে। অ্যাকচুয়ালি ম্যাথ করলে দেখবা যে 35,542 এরকম মান আসে, মানে এক একটা সময় এক এক রকম আসে। তুমি দেখবা 35,542 মানে প্রায় 36,000 কাছাকাছি থাকবে, বুঝছো মানটা? তো এইটা আমরা এই তথ্যগুলো হচ্ছে জানবো। আসলে সত্যি কথা বলতে কি, যে উপগ্রহ 120 কিলোমিটার থেকে মানে ভূপৃষ্ঠ থেকে 120 কিলোমিটার থেকে একদম প্রায় 36,000 বা 40,000 কিলোমিটার পর্যন্ত থাকে, বুঝছো? মানে এই রেঞ্জের ভিতরে থাকে। তবে আমরা যারা স্থির কক্ষপথওয়ালা বলি তারা হচ্ছে কিন্তু 36,000 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে, বুঝছো? প্রায় 36,000। অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি যখন এইচ এর মান বের করবা তখন দেখবা যে তোমার মানটা 35,542 বা এরকম টাইপ একটু বের হচ্ছে। আমরা এরকম টাইপ করব। আচ্ছা দেখো, দেন আমাদের তাহলে হচ্ছে উপগ্রহ শেষ, বুঝছো? এবার আসি এক্সট্রা কিছু পড়া আছে আমাদের কেপলারের সূত্র। এই সূত্রটা একটু ভালো করে তোমাদের বুঝতে হবে। কেপলারের সূত্র হচ্ছে কি, কেপলারের মনে রাখবা কেপলারের সূত্র হচ্ছে 3টা। একটু মানে পড়ানোর আগে আমি একটু কথা বলতে চাই, তা হচ্ছে কি ফিজিক্সে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আমাদের কিছু অধ্যায় আছে, যে অধ্যায়গুলোতে কিছু কিছু মানে জায়গা আছে যেখানে তোমাকে কি করতে হবে, মানে সিকোয়েন্সলি পড়তে হবে। যেমন আমি তোমাকে বলে দিই,
প্রথমত হচ্ছে যেমন আমরা সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যা যখন পড়ি তখন আমরা পড়ি যে কার্ন ইঞ্জিনের চক্র আছে, চক্রের হচ্ছে 4টা ধাপ আছে। তোমাকে কোশ্চেন করবে তৃতীয় ধাপের নাম কি, দ্বিতীয় ধাপের নাম কি, প্রথম ধাপের নাম কি, চতুর্থ ধাপের নাম কি। আর তুমি যদি ভাইয়া সিকোয়েন্সলি না জানো তাহলে তো বলতে পারবা না, তাই না? যেমন হচ্ছে আমরা ওখানে পড়ি সমষ্ণ, তারপর রুদ্ধতাপীয়, তারপর সমষ্ণ, তারপর রুদ্ধতাপীয়। আগে সংকোচন হয়, তারপর প্রসারণ হয়। তাহলে হবে কি, প্রথমটার নাম হচ্ছে সমষ্ণ সংকোচন, দ্বিতীয়টার নাম হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, তৃতীয়টার নাম কি সমষ্ণ হচ্ছে প্রসারণ, সরি আচ্ছা উল্টা হয়ে গেল, সরি ফর মাই মিস্টেক। আগে প্রসারণ হবে, তারপর সংকোচন হবে। প্রথমটার নাম হচ্ছে সমষ্ণ প্রসারণ, দ্বিতীয়টার নাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, তৃতীয়টার নাম হচ্ছে সমষ্ণ সংকোচন, চতুর্থটার নাম হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। আচ্ছা, এরপর কোথায় কোশ্চেন আসে? ফার্স্ট পেপারে পর্যাবৃত্ত গতিতে সরল দোলকের সূত্র আছে, যেটাতে আমাদের বলা হয় যে সরল দোলকের প্রথম সূত্রের নাম কি, আমরা বলি সময়ের সূত্র। দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, তৃতীয় সূত্রের নাম হচ্ছে ত্বরণের সূত্র, চতুর্থ সূত্রের নাম হচ্ছে ভরের সূত্র। তো এই যে নামটা একটা সিকোয়েন্স আমাকে মনে রাখতে হবে। তো তেমনি কেপলারের সূত্রেও এখানে সিকোয়েন্সটা মেনটেন করা হয়। এখানে সিকোয়েন্সটা কিরকম হবে দেখো, আমরা এটা সুন্দরভাবে ইট দ্বারা মনে রাখি। ইট ইট অর্থাৎ ইট মানে কি? ইট মানে হচ্ছে এখানে দেখো ইতে হচ্ছে ইলিপস মানে উপবৃত্তের সূত্র, এ ফর এরিয়া ক্ষেত্রফলের সূত্র, টি ফর টাইম সময়ের সূত্র। তাহলে এখানে হচ্ছে আমাদের এই তিনটা আছে। তাহলে দেখো তো, তাহলে বলো তো কেপলারের প্রথম সূত্রের নাম কি? উপবৃত্তের সূত্র। দ্বিতীয় সূত্রের নাম কি? ক্ষেত্রফলের সূত্র। তৃতীয় সূত্রের নাম কি? সময়ের সূত্র। তুমি জীবনেও ভুলবা না ভাইয়া। এখন সেই সূত্রগুলো একটু পড়বো কেমন করে দেখো, যেহেতু উক্তি টাইপের মতো একটু ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। দেখো আমি তোমাকে একদম মুখস্থ করাই দিব, তুমি ক্লাসটা ভালো করে দেখো, তোমার একদম মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বলছি প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে, প্রতিটি গ্রহ সূর্যকে, দেখো প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। তাহলে উপবৃত্তের সূত্র বা প্রথম কেপলারের যে প্রথম সূত্রটা আছে সেটা যেটা বলা হয় যে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে, উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, একটি উপবৃত্তাকার পথে কি করে? প্রদক্ষিণ করে। আবার বলে দিচ্ছি, প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। একদম হয়ে গেছে। আচ্ছা, এখন নোট যেটা মনে রাখবা, দেখো এই নোটগুলো ইম্পর্টেন্ট অনেক বেশি। তো সূর্যের চারদিকে গ্রহের কক্ষপথের আকৃতি নির্দেশ করে। তা যদি এমসিকিউ এভাবে আসবে যে সূর্যের চারদিকে গ্রহের কক্ষপথের আকৃতি নির্দেশ করে কোন সূত্র? তাহলে কেপলারের প্রথম সূত্র। তাহলে কক্ষপথের আকৃতি, এটা মনে রাখলেই হবে, কক্ষপথের আকৃতি নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা ডান। দ্বিতীয় সূত্র আসি। দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। অনেক সুন্দর সূত্র। দেখো এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। কি বলছে দেখো, একদম মনে রাখা ইজি। গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা, দেখো গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। একদম ইজি। তাহলে কি মনে রাখবা? গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। আচ্ছা, এখানে যেটা কাজ করে যে কক্ষীয় বেগ আর গ্রহের মধ্যবর্তী দূরত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এমসিকিউতে আসতে পারে কক্ষীয় বেগ মানে কি? মনে রাখবা কক্ষপথ, অর্থাৎ আমরা দেখবা যে যখন হচ্ছে আমরা কক্ষপথ আঁকি, ঠিক আছে, প্রত্যেকটাই, যেমন এটা মনে করো যে এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। তো এখানে এই যে কক্ষপথে আমরা জানি ইলেকট্রনগুলো থাকে কিনা, ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকে। ইলেকট্রন তাহলে যে বেগে হচ্ছে কক্ষপথে হচ্ছে চলাচল করে, তাহলে ওইটাকে বলা হয় কক্ষীয় বেগ। তাহলে কথা হচ্ছে কক্ষীয় বেগ এবং গ্রহের মধ্যবর্তী দূরত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে কোন সূত্র? দ্বিতীয় সূত্র। আচ্ছা, 3 নম্বর সূত্র দেখো, আমাদের বলছে আবর্তনকাল বা সময়ের সূত্র। আচ্ছা, এখানে আমাদের বলা হয়েছে যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ, প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে তার গড় দূরত্বের, সূর্য থেকে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, ঘনফলের সমানুপাতিক। এই যে সমানুপাতিক টার্মটা মনে রাখতে হবে, যেটা সমানুপাতিক। তাহলে টি স্কয়ার প্রশ্ন হচ্ছে এ কিউবও বলতে পারি, আবার টি স্কয়ার প্রশ্ন হচ্ছে আর কিউবও বলতে পারি। এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে গ্রহের কক্ষপথের আকার এবং হচ্ছে অধিকাংশ সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। আচ্ছা, এই জায়গাটা মনে রাখবে, এই 3টা সূত্রের মধ্যে তৃতীয় সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে ম্যাথমেটিক্স পর্যন্ত হয়, অর্থাৎ এমসিকিউ পর্যন্ত পারবা। খুব সুন্দর সুন্দর ম্যাথ আছে যে, আচ্ছা এইগুলো যদি আমরা একটু ভালো করে বুঝি তাহলে ভাইয়া শেষ। এটা এই সূত্রটাতে কি বলা হয়েছে যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। খুবই সুন্দর। আচ্ছা, প্রশ্ন কিভাবে আসতে পারে আমি একটু বলে দিই, তুমি কিভাবে পড়বা। প্রথমে সিকোয়েন্সটা পড়বা। প্রথম কেপলারের প্রথম সূত্রের নাম কি? উপবৃত্তের সূত্র। দ্বিতীয় সূত্রের নাম কি? ক্ষেত্রফলের সূত্র। তৃতীয় সূত্রের নাম কি? আমাদের হচ্ছে সময়ের সূত্র বা আবর্তনকালের সূত্র। এখন আসি, মনে রাখবা যে হচ্ছে যে উপবৃত্তের কেপলারের প্রথম সূত্র বিবৃত করো, বলতে পারবা কিনা। কি বলা হয়েছে বলতো? যে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে কি করছে? প্রদক্ষিণ করছে। শেষ। তারপর আমি ওখানে একটা কথা বলছিলাম যে হচ্ছে এটা কক্ষপথের কি করে? আকৃতি নির্দেশ করে। শেষ। তুমি সুন্দরভাবে পড়ে ফেলবা। দ্বিতীয় সূত্র ছিল হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এটা সূত্র অনেকটা ইজি। ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল বলতো? ক্ষেত্রফলের সূত্র যদি বলে যে প্রায় দ্বিতীয় সূত্র বিবৃত করো, কিভাবে বলবা? গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে।
একদম ইজি। তারপর হচ্ছে এটা কি ছিল, কক্ষের বেগ এবং হচ্ছে সূর্যের মধ্যবর্তী দূরত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ডান, শেষ। এরপর আসি হচ্ছে আমাদের 3 নাম্বার সূত্র, যেটাকে আমরা বলতে আবর্তনকাল বা সময়ের সূত্র, সবথেকে ইম্পর্টেন্ট সূত্র। এটাকে এখানে বলা হয়েছে যে প্রতিটি গ্রহের আবর্তনকালে বা পর্যায়কালের বর্গ সূর্য থেকে তার গড় দূরত্বের মানে ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ সমানুপাতিক যেহেতু বলা হয়েছে, মনে রাখবা যে এইখানে একটা ব্যাপার মনে রাখবা যে যদি টি হচ্ছে কমে তাহলে কি হবে বলতো, মানে আমরা আর যেটাকে বলতেছি বা এ যেটাকে বলতেছি এটা কিন্তু কমবে। মনে রাখবা এইরকম স্কোয়ার কিউব দেখে ভয় পাওয়ার কিছু নাই, দেখে সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক মানে হচ্ছে এটা কমলে এটা কমবে, এটা বাড়লে এটা বাড়বে, সেম ব্যাপারটা। আচ্ছা, নেক্সট যদি আমরা আসি তাহলে আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এখানে বলছে দেখো, এখানে এক্সট্রা ইনফোগুলো একটু ভালো করে মনে রাখা লাগবে। এক্সট্রা ইনফোতে বলা হয়েছে যে দেখো 5টার মধ্যে এক্সট্রা ইনফো আছে, আমরা 5টার মধ্যে এক্সট্রা ইনফো ভালো করে আগে বুঝবো। দেখো, প্রথমে বলছে যে সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব যত কম হয় এর আবর্তনকাল তত কম হয়। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে এরা হচ্ছে কি, এরা হচ্ছে সমানুপাতিক। কারণ এ কম হবে গড় দূরত্ব, অর্থাৎ গড় দূরত্ব বলতে এর সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব হচ্ছে এ, এটা যদি কম হয় তাহলে আবর্তনকালও কি হবে? কম হবে। আর মনে রাখবা আবর্তনকাল যদি কম হয়, আবর্তনকাল কম হয় অর্থাৎ গড় দূরত্ব যদি কম হয়, তাহলে মনে রাখবা তোমার এই যে এখানে আমরা পড়ছি 4 নম্বর, সূর্য থেকে গড় দূরত্ব কম হলে বছরের দৈর্ঘ্য কমে যায়। অর্থাৎ যদি হচ্ছে তোমার কি হয় বলতো, সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব কম হয় তাহলে আমরা বলতেছি আবর্তনকাল কম হয়। আর আবর্তনকাল যত কম হবে গ্রহ অর্থাৎ হচ্ছে বছরের দৈর্ঘ্য তত কমে যাবে। বছরের দৈর্ঘ্য তত কি হবে বলতো? কমে যাবে। সেম ব্যাখ্যা, সেম ব্যাখ্যা, বুঝতে পারছো? আচ্ছা, এখানে আমাদের 3 নম্বরটা বলছে যে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব অর্ধেক, অর্ধেক যদি হয় তাহলে বছর হবে 129 দিনে। আমরা এটা করে দেখাবো আপনাদের যে 129 দিন কেমনে হয়। তার আগে এটা পড়ি, নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র প্রতিপাদন করা যায়। এমসিকিউতে আসে যে কেপলারের সূত্র কোন সূত্র থেকে প্রতিপাদন করা যায়, তা কোন সূত্র থেকে বলতো? নিউটনের সূত্র থেকে। আচ্ছা, এখানে বলছে মহাকর্ষীয় ধ্রুবক কার কার উপর নির্ভরশীল না, যেমন প্রকৃতি বলছে প্রবেশতা, প্রবণতা, দিগ্নির্দেশিতা বস্তুর ভৌত অবস্থানের উপর নির্ভর করে না। এগুলো আসে যে নিচের কোনটি জির নিচের কোন তথ্যটি জি মহাকর্ষীয় ধ্রুবকের জন্য সঠিক নয় বা তথ্যের জন্য সঠিক নয়, এরকম টাইপের। আচ্ছা, আমরা এই কোশ্চেনটা পড়বো যে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব অর্ধেক হলে 129 দিনে বছর কেমনে হয়। তা আমি আপনাকে একটু দেখাই দিই এটা কেমনে করবা। প্রথমত আসি যে আমাদের সূত্রটা হচ্ছে টি স্কয়ার প্রপোর্শনাল টু হচ্ছে এ কিউব, রাইট? এখন আসো এ কিউব বা হচ্ছে আর কিউব ছিল। আচ্ছা, এখন আসি যে আমাকে যেহেতু হচ্ছে বলছে যে গড় দূরত্ব কমে যাবে। আচ্ছা, তাহলে দেখো T2 আমাকে বের করতে হবে। দেখো তো সূত্রটা এইরকম হবে না? এরকম তো হবে। তা আমি আসলে T2 বের করতে চাচ্ছি যে T2 স্কোয়ার বা এরকম টাইপ আমি বের করব। তো a স্কোয়ার ওইদিকে গেলে কি হয় বলো তো? এদিকে গেলে R2 বাই R1 গেলে এটা হবে 3/2। দেখো 2 গেলে ভাগ হবে 3/2 আর এখানে হচ্ছে T1। এখন R2 বাই R1 যে আছে, R2টা কি হয়েছে? অর্ধেক হয়ে গেছে না? অর্ধেক হয়ে গেছে, মানে এইরকম সিচুয়েশনটা হবে 3/2। আর এইখানে তুমি আমাকে বলো তো T1, এখন কথা হচ্ছে T1টা কত? এখানে দেখো যদি কাটাকাটি যায় তাহলে হাফ আসে, আর এখানে 3/2 মানে হচ্ছে 1.5। আর T1 হচ্ছে কত ছিল? 365 দিন। কারণ বলো যখন গড় দূরত্ব ঠিক ছিল মানে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ঠিক ছিল তখন কিন্তু আমাদের বছর কত হতো? 365 দিনে হইতো। কিন্তু যখন গড় দূরত্ব অর্ধেক হয়ে যাবে তখন কত দিনে হবে বছর? যখন তাহলে এই জন্য 365 দিন। তুমি দেখবা এটা অঙ্ক করার পর দেখবা অবশ্যই 129 ডে আসতেছে। দেখবা ক্যালকুলেটর দিয়ে এটা করে ফেলবা, ঠিক আছে? হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, নেক্সট দেখো আমাদের এখানে একটা কথা বলা হয়েছে যে সূর্যের চারদিকে শুক্র এবং পৃথিবীর, মাথায় রাখবা মানটা। আমরা মনে আছে তোমাদের আমি মুক্তিবেগের ক্ষেত্রে বলছিলাম যে আসলে মুক্তিবেগ কোনো গ্রহের জন্য মুক্তিবেগ ফিক্সড, তেমনি মনে রাখবা যে এখানে হচ্ছে সেম জায়গাগুলো, এখানে কোনো বানানো কিছু হবে না। মনে রাখবা শুক্র এবং পৃথিবীর কক্ষপথে, যেমন আমরা বলতাম যে পৃথিবী এবং চাঁদ, পৃথিবী আর কি বলতো চাঁদ, ব্যাসার্ধের অনুপাত কত? ব্যাসার্ধের অনুপাত হচ্ছে মনে রাখবা পৃথিবীর হচ্ছে 81 আর চাঁদের হচ্ছে 16। হ্যাঁ, আর শুক্র আর পৃথিবী বলে 54:75 হবে। এটা কিন্তু মুখস্থ মনে রাখবা, এটা মুখস্থ মনে রাখবা। হ্যাঁ, মুখস্থ মনে রাখবা। তাহলে দেখবা অনেক এমসিকিউ তো পাচ্ছ 54:75। তাহলে কি দেখলাম যে পৃথিবী এবং শুক্র কি বলতো? পৃথিবী আর শুক্র, পৃথিবী আর শুক্র অবশ্যই ব্যাসার্ধ মনে রাখবা, ব্যাসার্ধ মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে কত? তোমার 75 হচ্ছে 54। হ্যাঁ, মনে রাখবা। আচ্ছা, বলছে পৃথিবীতে 365 দিন এক বছর হলে শুক্রতে কত দিনে এক বছর হবে? তাহলে এখানে হিসাবটা কি বলতো? আমাকে শুক্রেরটা বের করতে হবে কত দিনে বছর। তাহলে এখানে হিসাবটা ওই যে সেম আগেরটার মতোই, যে আমি কি করতেছি R2/R1 ডিভাইডেড বাই হচ্ছে কি R2 বলতে কি এখানে আমি তো প্রথমটাই বের করতে যাচ্ছি, তাই না?
এখানে যেহেতু শুক্র আগে দেওয়া আছে। আচ্ছা দেখো, তাহলে আমি T1 বের করতে চাচ্ছি এখানে, তাহলে R1 হবে, এখানে হবে R2, কারণ এটা সমানুপাতিক না ভাইয়া, এখানে হবে 3/2 গুণন হবে T2। আচ্ছা তুমি আমাকে বলো তো R1 কত? 54, তাহলে 54 ডিভাইডেড বাই হচ্ছে 75, আর পাওয়ার হচ্ছে 1.5, আর T2 হচ্ছে 365, আর পৃথিবীর এইটা না, পৃথিবীর 75 পৃথিবীর 365 দিনও পৃথিবীর, সো ওই হিসাবে কাজ হবে। সো এই জায়গাগুলো আমাদের একটু ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো এটা মান কত আসবে, এই মানটা কত আসবে একটু বলে দিই। দেখো 223 দিন হবে। আচ্ছা তুমি তো বলতে পারো যে ভাই আপনি তো মুখস্থ করে আসছেন, আপনি তো মুখস্থ করে লিখে দিচ্ছেন, তাহলে আসলে ভাইয়া এখানে হচ্ছে বছরের হিসাবটা হচ্ছে যে একদম এক্সাক্ট। যেমন পৃথিবীর তুমি 365 দিন চেঞ্জ করতে পারবে না যদি গড় দূরত্ব না কমাও। গড় দূরত্ব যদি ঠিক থাকে তাহলে পৃথিবীর বছরে 365 দিনই হবে। এরকম দুইটা মান আছে, এটা মনে রাখলেই হয়ে যাবে। দেখো শুক্রতে মনে রাখবা বছর হয় বছর হয় কত দিনে বলো তো? 223 দিনে, 223 দিনে, আর মঙ্গলে বছর হয় হচ্ছে 691 দিনে। এটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে দেখবা যে অনেক ক্ষেত্রে হচ্ছে তোমার ম্যাথগুলো হয়ে যাবে, মানে না করেই হয়ে যাবে। কারণ যেহেতু ভার্সিটিতে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, অনেকে বলে যে ভাই আমি ক্যালকুলেট করবো কেমনে, এখানে কিছু তথ্য মনে রাখতে হয়। আবার বলে দিই, মনে রাখবা পৃথিবীতে মানে বছর হয় হচ্ছে 365 দিনে, কিন্তু গড় দূরত্ব যদি অর্ধেক হয়ে যায় তাহলে হবে 129 দিনে। আচ্ছা এবার আসি হচ্ছে শুক্রতে হচ্ছে বছর হয় হচ্ছে 223 দিনে, আর মঙ্গলে হচ্ছে 691 দিনে। আই থিঙ্ক মনে থাকবে। আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে মহাকর্ষীয় বিভব, আমাদের লাস্ট টপিক আজকে। মহাকর্ষীয় বিভব এর মাধ্যমে আমরা হচ্ছে এই অধ্যায়ে ইতি টানবো। মহাকর্ষীয় বিভব হচ্ছে কি, দেখো ভি সমান বলা হচ্ছে -gm/r। এটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। আমরা প্রথমে লেকচারে বলছিলাম যে মহাকর্ষীয় প্রাবল্য, মনে রাখবা মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করতাম, এটাকে বলা হয় মহাকর্ষীয়। এই জন্য ঝামেলা করা যাবে না। মহাকর্ষীয় প্রাবল্য ছিল হচ্ছে ই সমান হচ্ছে জি বলছিলাম, বুঝছো? ই সমান হচ্ছে জি, যেটা হচ্ছে ই সমান হচ্ছে জিএম বাই হচ্ছে আর স্কয়ার ছিল, ঠিক আছে? আর এটা দেখো GM/r, হ্যাঁ বিভব। আচ্ছা তা আবার ঋণাত্মক চিহ্ন কেন? মনে রাখবা এটা হচ্ছে সূত্রের জন্য মহাকর্ষীয় বিভবটা ঋণাত্মক হয়। আচ্ছা এখানে সেই সর্বোচ্চ মান অসীমে কত হবে? সর্বোচ্চ মান অসীমে, তাহলে দেখো তো এখানে কিন্তু প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে, এই লাইনটা একটু ভালো করে বুঝতে হবে, অনেকে বুঝে না। আমি বলি, মনে রাখবা এটা ঋণাত্মক মান না, তাই ঋণাত্মক মান যদি হয় তাহলে এর সর্বোচ্চ মান শূন্য না। আবার বুঝাই দিই, কোনো কিছু যদি ঋণাত্মক হয়, যেমন -5 আর একটা 0, বলো তো কে বড় হবে? অবশ্যই তুমি 5 টাকা ঋণই আছো, আমার কোনো ঋণ নেই, আমার ইনকামও নাই, ঋণও নেই, কিন্তু আমি তো তোমার থেকে বেটার, রাইট? সো -5 আর 0, তাহলে হচ্ছে কি -5টা অবশ্যই ছোট, 0টা অবশ্যই বড়। তো এই জন্য বলা হচ্ছে যে সর্বোচ্চ মানটা হয় কোথায়? অসীমে। আর সর্বোচ্চ মানটা কত? আবার বলি, মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান কত? 0। সর্বোচ্চ মান হয় কোথায়? অসীমে। বুঝতে পারছো? এই ব্যাপারটা মাথায় রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো সূত্রটা একটু দেখে নিবা, -gm/r, আর মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে gm/r², ঠিক আছে? আচ্ছা এখানে একটা ম্যাথ আসছিল, এটা হচ্ছে তোমার 4 বার আসে, বুঝছো? 4 বার আসে। এটা হচ্ছে ডিউতে আসছিল, হচ্ছে জাহাঙ্গীরনগরে আসছিল, জগন্নাথে আসছিল, এবং হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছিল। যে আর ব্যাসার্ধের পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ বিভব ভি হলে, খুব সুন্দর একটা কথা বলছে দেখো, অভিকর্ষজ বিভব ভি হলে পৃষ্ঠ হতে আর উচ্চতার বিভব কত হবে? তাহলে এখানে হচ্ছে কোন উচ্চতায় বলছে? আর উচ্চতায় বলছে, মানে আরো একটা উচ্চতা তোমাকে অ্যাড করা লাগবে। তুমি আমাকে বলো তো ভাইয়া, ভি সমান আমরা জানি হচ্ছে -gm/r, এটা জানি কিনা বলো? অবশ্যই জানি। তাহলে এইখানে আমাকে বলছে একটা ভি ধরে নিতে বলছে, হ্যাঁ এটা বড় হাতের ভি দেই, এটা ছোট হাতের ভি দেই, এই ভিটা আমাকে ধরে নিতে বলছে। তারপর আমাকে কি বলছে যে -gm বাই তোমাকে হচ্ছে কি করতে হবে, যে পৃষ্ঠে আমরা জানি আর থাকে, এখন আর উচ্চতা মনে আছে আমি কি বলছিলাম? এখানে কিন্তু ভাইয়া ঠিক করে নিতে হবে, মনে রাখবা যে আর উচ্চতা মানে এইচ। হ্যাঁ আমি বলছিলাম আর উচ্চতা মানে এইচ। যদি বলা হয় ভূকেন্দ্র থেকে উচ্চতা তাহলে হবে r+h, আর যদি বলা হয় শুধু উচ্চতা বলা হয় বা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বলা হয় তাহলে বুঝবা সেটা হচ্ছে কি বলতো? এইচ। তাহলে দেখো এখানে অ্যাড হবে এটা। আচ্ছা তাহলে হচ্ছে -gm বাই হচ্ছে কি r+r, তাহলে কি হচ্ছে -gm/2r, এটা হচ্ছে না দেখো তো? তাহলে ছোট হাতের ভি সমান হচ্ছে -gm/2r। এখন তুমি দেখো তো এইটার সাথে হচ্ছে মেলাও তো দেখি ভাইয়া, এটার সাথে যদি তুমি মেলাও তাহলে দেখো তো কি হবে। তুমি অর্থাৎ আমি তোমাকে বোঝাতে যাচ্ছি যে তুমি এই কোশ্চেনটা, এইটা আর এই টার্মটা মেলাবা, মেলানোর পর দেখবা যে আসলে এখানে কি হয়ে যাচ্ছে, হচ্ছে যে বড় হাতের ভি, যেটাকে আমরা বলি হচ্ছে কি বলতো? মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব কি হবে? তাহলে এখানে যদি তুমি এটার সাথে এটা তুলনা করো তাহলে দেখা যাবে যে আমাদের হচ্ছে -v/2, এটা হচ্ছে ছোট ভিটা, ঠিক আছে? অর্থাৎ ছোট ভিটা। তাহলে কি বুঝলাম বলো? তাহলে হচ্ছে মহাকর্ষীয় বিভব হচ্ছে অভিকর্ষীয় বিভবের অর্ধেক।
বুঝছো? সরি, উল্টা হয়ে গেল, যে অভিকর্ষ তাহলে হচ্ছে কি, বা এভাবে বলতে পারো বা উল্টাভাবে বলতে পারা যায়, যেহেতু আমাকে বলছে যে আর উচ্চতা বিভব কত হবে, আসলে এই বিভব বলতে তোমাকে কি মহাকর্ষী বিভবের কথা বলতেছে, তাহলে মহাকর্ষী বিভব কি হবে বলতো, যে অভিকর্ষ বিভবের অর্ধেক হবে, অভিকর্ষ বিভবের অর্ধেক, এই অভিকর্ষ বিভবের কথা বলছে না, অভিকর্ষ বিভব হচ্ছে ভি, তাহলে অভিকর্ষ বিভবের অর্ধেক হবে, এইরকম একটা তোমার অপশন দেওয়া ছিল। তাহলে দেখো আমরা খুব সুন্দরভাবে মোটামুটি হচ্ছে চেষ্টা করছি, আমাদের 61টা স্লাইড ছিল এই অধ্যায়ে, চেষ্টা করছি হচ্ছে মহাকর্ষ বিভাগ সুন্দরভাবে সাজায় দেওয়ার। এর বাইরেও আমাদের অনেক পড়াশোনা আছে, একটু ভর কেন্দ্র ভার কেন্দ্র নিয়ে কথা বলা আছে, অবশ্যই সেগুলো বই পড়বেন। আর আমরা বারবার বলি যে আমাদের এই লেকচারই বা এখানে যা পড়ানো হচ্ছে এটাই আসবে বা এগুলোই, এটা না, আমরা চেষ্টা করছি মেইন টপিকগুলোকে নিয়ে আসার জন্য। আর অবশ্যই হচ্ছে আপনার মেইন বইভিত্তিক বইটা পড়বেন। আপনাদের এসএসসি টাইম বেড়ে গেছে, আপনারা অবশ্যই হচ্ছে পড়বেন, যারা ফার্স্ট ইয়ারে আসছেন বা হচ্ছে যারা উঠবেন তারা অবশ্যই হচ্ছে এই কাজগুলো আগে সুন্দরভাবে শেষ করবেন, যেগুলো আমরা নোট করাইছি। আর অবশ্যই হচ্ছে বেশি প্র্যাকটিস করবেন। তা ঠিক আছে, এ পর্যন্তই। আই থিঙ্ক আপনাদের আমরা চেষ্টা করতেছি, আমরা আরও হচ্ছে হয়তোবা নতুন কিছু অধ্যায় হচ্ছে অ্যাড করবো, এরপর হয়তোবা আমরা সেকেন্ড পেপারে কিছু অধ্যায় অ্যাড করবো, ফার্স্ট পেপারে কিছু অধ্যায় অ্যাড করবো। তো অবশ্যই হচ্ছে আমাদের জানাবেন কমেন্ট বক্সে যে কেমন হচ্ছে, কেমন লাগতেছে, এবং আর কি আমরা হচ্ছে অ্যাড করতে পারি। ঠিক আছে, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।